Welcome to Akhara Study. Today we shall learn West Bengal Board Class 9 English book Bliss, New Syllabus, Chapter 2, All About a Dog. আসুন আজকের এই দুর্দান্ত গল্পে সরাসরি প্রবেশ করা যাক। আজ আমরা প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও লেখক অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, যিনি অ্যালফ অফ দ্য প্লাউ ছদ্মনামে লিখতেন, তার লেখা এক অনবদ্য এবং নাটকীয় ঘটনা নিয়ে আলোচনা করব। একবার কল্পনা করা যাক, লন্ডনের এক হাড় কাঁপানো অন্ধকার আর ঝড়ো রাত, আর সেই জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে প্রবল বেগে এগিয়ে আসছে একটি উজ্জ্বল লাল রঙের ডাবল ডেকার বাস। ঠিক এই রকম একটি বাসের ভেতরেই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, যে ঘটনা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত সাধারণ কিছু নিয়মকানুন সম্পর্কে এক গভীর এবং চমৎকার শিক্ষা দিয়ে যায়। এই রোমাঞ্চকর গল্পের পুরো ঘটনাক্রমটি এক নজরে একটু দেখে নেওয়া যাক। গল্পটা শুরু হচ্ছে এক কনকনে বরফশীতল রাতে বাসে ওঠার মধ্যে দিয়ে। এরপরই আমরা দেখতে পাবো কন্ডাক্টরের একগুঁয়ে জেদ, যা থেকে সূত্রপাত হবে বাসের ভেতরে এক অভাবনীয় লড়াইয়ের বা স্ট্যান্ড অফের। আর সবশেষে আসবে ইঞ্জিনের এক অপ্রত্যাশিত গোলযোগ এবং একটি অভিনব জয়। পুরো ঘটনাটা এমনভাবে তুলে ধরা হবে যেন আমরা খোদ বাসের সিটেই বসে আছি আর চোখের সামনে এই অবিশ্বাস্য নাটকীয় মুহূর্তগুলো একের পর এক ঘটে চলেছে। সেই রাতটার কথা একবার ভাবুন তো। বাইরে পুবের বাতাস বইছে, যা চামড়ায় লাগলে মনে হচ্ছে যেন ধারালো ছুরি দিয়ে কেউ শরীর কেটে দিচ্ছে। চারপাশটা আক্ষরিক অর্থেই বরফের মতো ঠান্ডা। বাসটা একটা স্টপেজে এসে থামল। দেখা গেল একজন অল্পবয়সী মহিলা, যার গায়ে একটি মোটা শীতের কোট, আর তার কোলে রয়েছে একটি চ্যাপ্টা মুখের ছোট্ট পেকিনিস কুকুর। তিনি আরও দুজন সঙ্গীকে নিয়ে বাইরের ওই প্রাণঘাতী হাড়হিম করা ঠান্ডা থেকে বাসের ভেতরেই উষ্ণ হলদেটে আলোয় এসে উঠলেন। বাসের ভেতরে তখন বেশ একটা আরামদায়ক পরিবেশ, কিন্তু কে জানত ওই ছোট্ট নিরীহ কুকুরটাই হতে চলেছে আগামী কয়েক মুহূর্তের এক বিশাল ঝড়ের কেন্দ্রবিন্দু। বাসের ভেতরকার উষ্ণ পরিবেশে কন্ডাক্টর এলেন ভাগা নিতে। হঠাৎই তার চোখ গিয়ে পড়ল ওই ছোট্ট কুকুরটার ওপর। লেখকের নিখুঁত বর্ণনায় কন্ডাক্টরের চোখগুলো ছিল বিডি আইড, অর্থাৎ ছোট ছোট পুঁতির মতো, আর তার চেহারায় এমন একটা ভাব ছিল যেন গোটা পৃথিবীর ওপর তার কোনো এক অজানা ক্ষোভ রয়েছে। ঠান্ডা হাওয়ায় দরজার কাছে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে তিনি যেন ঠিক এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিলেন। অত্যন্ত কর্কশ, শীতল এবং অনর্গলায় তিনি শটান বলে উঠলেন, আপনাকে ওই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে, এটাই আমার নির্দেশ। সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল মহিলাটির প্রতিক্রিয়া। তিনি কিন্তু একেবারেই দম্বার পাত্রী ছিলেন না। তিনি যেন মনে মনে আগেই বুঝতে পেরেছিলেন যে এমন একটা আপত্তি ধেয়ে আসতে পারে। তাই অত্যন্ত দৃঢ় অথচ ক্ষুব্ধ গলায় তিনি জবাব দিলেন, আমি এমন কিছু একেবারেই করব না, আপনি চাইলে আমার নাম ঠিকানা লিখে নিতে পারেন। একটু তলিয়ে ভাবলেই বোঝা যায়, বাইরে কনকনে ঠান্ডা, ওপরে বাসের খোলা ছাদ, আর মহিলার একটু কাশির ধাতও রয়েছে। এ অবস্থায় কুকুরটাকে নিয়ে বাইরে যাওয়ার অর্থ হল নিশ্চিতভাবে নিজের বিপদ ডেকে আনা। তিনি কোনোভাবেই সেটা মেনে নিতে রাজি ছিলেন না। আর ঠিক এখানেই বোঝা যায় যে অন্ধজেদ জিনিসটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। কন্ডাক্টর কিন্তু কোনো যুক্তিই মানলেন না। তিনি সোজা বাসের ঘণ্টি বাজিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বাসটা দাঁড়িয়ে পড়ল। কন্ডাক্টর বাস থেকে নেমে ফুটপাথে গিয়ে হাত গুটিয়ে রীতিমতো জেদ ধরে দাঁড়ালেন। স্পষ্ট জানিয়ে দিলেন, কুকুরটা বাইরে না যাওয়া পর্যন্ত এই বাস 1 ইঞ্চিও এগোবে না। বাসের ভেতরের যাত্রীরা তো অবাক। এই কনকনে ঠান্ডায় মাঝ রাস্তায় বাস দাঁড়িয়ে পড়ল, আর কন্ডাক্টরের চোখে মুখে তখন অদ্ভুত এক বিজয়ের আনন্দ। একটা চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হল। বাসের ভেতরে তখন আক্ষরিক অর্থে বিদ্রোহ শুরু হয়ে গেছে। যাত্রীরা রাগে ফেটে পড়ছেন। কেউ চিৎকার করে বলছেন, লজ্জাজনক। কেউ বলছেন, পুলিশ ডাকো। আবার কেউ বলছেন, আমাদের ভাড়ার পয়সা ফেরত দিন। চারদিকে একটা চরম বিশৃঙ্খলা। আর এসবের মধ্যে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? যার জন্য এত কাণ্ড, সেই ছোট্ট পেকিনিস কুকুরটা কিন্তু এই ঝামেলার বিন্দু বিসর্গ না বিঝে বাসের মৃদু আলোয় বসে মিটমিট করে তাকাচ্ছে। যাত্রীদের প্রবল বিক্ষোভের মুখেও কন্ডাক্টর কিন্তু বরফের মতনই ঠান্ডা আর পাথরের মতনই শক্ত হয়ে নিজের সিদ্ধান্তে অনড় রইলেন। যাত্রীদের তুমুল চিৎকারে শেষমেশ একজন পুলিশ অফিসার সেখানে এলেন। তার হাবভাব ছিল বেশ অমায়িক, কিন্তু যাত্রীদের এত অভিযোগ শোনার পর তিনি যা বললেন তাতে সবাই একেবারে হতাশ হয়ে পড়লেন। পুলিশ অফিসারটি জানালেন, দেখুন, কন্ডাক্টরের তো কিছু নিয়ম আছে, তাই না? হ্যাঁ, আক্ষরিক অর্থে আইন কন্ডাক্টরের পক্ষেই ছিল। কুকুর নিয়ে বাসের ভেতরে যাত্রা করা নিষেধ।
এরপর আরও দুজন পুলিশ এলেন, কিন্তু তারাও ওই কনকনে হাওয়ায় চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলেন। আইন হয়তো ঠিক, কিন্তু ওই প্রবল শীতে সাধারণ মানুষের কষ্টটা যেন আইন রক্ষকদের চোখেই পড়ল না। আর কোনো উপায় না দেখে বাসের বাকি যাত্রীদের কষ্টের কথা ভেবে অবশেষে সেই তরুণী হার মানলেন। নিজের সঙ্গীদের প্রবল আপত্তি সত্ত্বেও, এমনকি নিজের প্রাণ সংশয় হতে পারে জেনেও, ওই হাড় কাঁপানো ঠান্ডায় বাসের খোলা ছাদের দিকে সিঁড়ি বেয়ে তিনি উঠে গেলেন। আর নিজে কন্ডাক্টর, সে তখন এক বিজয়ী সেনাপতির মতো গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার নিজের তৈরি করা নিয়ম আজ জয়ী হয়েছে। আবার ঘণ্টি বাজল, আর বাস অন্ধকারের বুক চিরে চলতে শুরু করল। কিন্তু গল্প কি এখানেই শেষ? একেবারেই নয়। ভাগ্যের এক অদ্ভুত পরিহাসে কিছুক্ষণ পরেই বাসের ইঞ্জিনে গোলযোগ দেখা দিল। বাস আবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। চালক আর কন্ডাক্টর মিলে ইঞ্জিন সারাতে ব্যস্ত হয়ে পড়লেন। আর ঠিক এই সুযোগে ওপরে শীতে কাঁপতে থাকা সেই মহিলাটি চুপি চুপি ছাদ থেকে নেমে আবার বাসের ভেতরের উষ্ণতায় এসে বসলেন। বেশ কিছুক্ষণ পর ইঞ্জিন সারিয়ে কন্ডাক্টর যখন আবার বাসে ঢুকলেন, তার চোখ আবারও গিয়ে পড়ল এই কুকুরটার উপর। ব্যাস, ঘণ্টি বাজল, বাস থামল, এবং সেই একই লড়াই, একই যুক্তি, একই জেদ আবার নতুন করে শুরু হলো। অবশেষে মহিলাটিকে আবারও সেই কনকনে ঠান্ডায় বাসের ছাদে ফিরে যেতে বাধ্য করা হলো। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এরপর ধীরে ধীরে বাসের যাত্রীরা যে যার গন্তব্যে একে একে নেমে গেলেন। একসময় বাসটা একেবারেই ফাঁকা হয়ে গেল। বাসের সেই উষ্ণ আলোয় শেষ যাত্রী হিসাবে বসে রইলেন স্বয়ং লেখক, আর তার সামনে সেই বিজয়ী কন্ডাক্টর। কন্ডাক্টর লেখকের কাছে এসে যেন নিজের কাজের একটা সাফাই গাইতে চাইলেন। বললেন, আমার তো নিজস্ব কিছু নিয়ম আছে, তাই না? তিনি যুদ্ধে হয়তো জিতেছেন ঠিকই, কিন্তু তার মনের গভীরে কোথাও একটা অপরাধবোধ নিশ্চিতভাবেই কাজ করছিল। আর ঠিক এখানেই লেখক তাকে জীবনের এক অমূল্য পাঠ দিলেন। লেখক খুব শান্তভাবে বুঝিয়ে বললেন, নিয়ম অবশ্যই প্রয়োজন, কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো ভাঙলে মানুষের জীবন বিপন্ন হতে পারে, যেমন রাস্তা ট্রাফিক নিয়ম। আবার কিছু নিয়ম আছে যেগুলো শুধুমাত্র মানুষের সুবিধা আর পথ প্রদর্শনের জন্য তৈরি, যেমন এই কুকুরের নিয়মটি। লেখক চমৎকারভাবে বুঝিয়ে বললেন যে নিয়ম পালন করতে হবে তার অন্তর্নিহিত উদ্দেশ্য বা আত্মাকে মাথায় রেখে, কেবল অন্ধের মতো অক্ষরে অক্ষরে পালন করার জন্য নয়। নিয়ম তৈরি হয় যাত্রীদের আরামের জন্য, তাদের কষ্ট দেওয়ার জন্য নয়। এই কথাগুলো শুনে কন্ডাক্টরও যেন নিজের ভুল বুঝতে পারলেন, আর বাস থেকে নামার সময় লেখককে খুব অমায়িকভাবে শুভরাত্রি জানালেন। গল্প তো হলো, এবার বইয়ের ওয়ার্ড নেস্ট বা শব্দভাণ্ডারে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক, যাতে এই অধ্যায়টি পুরোপুরি আয়ত্ত করা যায়। প্রথম শব্দটি হল বিডি-আইড। এর অর্থ হল স্মল আইড বা ছোট চোখ বিশিষ্ট। গল্পে কন্ডাক্টরের চেহারা বর্ণনা করতে গিয়ে লেখক অত্যন্ত নিপুণভাবে এই শব্দটি ব্যবহার করেছেন, যা দিয়ে কন্ডাক্টরের একটা জেদি, অনর আর একটু ধূর্তরূপ আমাদের চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে ফুটে ওঠে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দটি হল গেল। গল্পের সেই বরফ শীতল ঝড়ের দৃশ্যটি মনে করলেই বোঝা যাবে গেল মানে হল স্টর্ম বা প্রবল ঝড়। সেই রাতের আবহাওয়া ঠিক কতটা ভয়ঙ্কর ছিল, আর সেই প্রবল ঝোড়ো হাওয়ার মধ্যেই ওই তরুণীকে বাসের ছাদে যেতে বাধ্য করা হয়েছিল, সেটা পরিষ্কারভাবে বোঝাতেই এই শব্দের সুনিপুণ প্রয়োগ করা হয়েছে। এবার আসা যাক এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে, গ্রামার ইন ইউজ অর্থাৎ ব্যাকরণে। এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বা কর্তৃবাচ্য ও কর্মবাচ্যের পার্থক্য খুব সহজে শেখা যাবে। যেমন ধরুন, প্রথম বাক্যে বলা হয়েছে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, অর্থাৎ তুমি নিয়মটি পালন করেছ। এখানে কর্তা বা সাবজেক্ট নিজেই সরাসরি কাজটি করছে, তাই এটি হলো অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে দ্য রুল হ্যাজ বিন কেপ্ট বাই ইউ, অর্থাৎ নিয়মটি তোমার দ্বারা পালিত হয়েছে। এখানে সাবজেক্টের উপর কাজটা করা হচ্ছে বা ফোকাসটা কাজের ওপর, তাই এটি হলো প্যাসিভ ভয়েস। আরেকটি উদাহরণ দিয়ে বিষয়টা আরও একটু পরিষ্কার করে নেওয়া যাক। বইয়ের একটি উদাহরণ হল দ্য কন্ডাক্টর হ্যাড পোল্ড দ্য বেল, অর্থাৎ কন্ডাক্টর ঘণ্টিটি বাজিয়েছিলেন। এটি অ্যাক্টিভ ভয়েস, কারণ কন্ডাক্টর নিজে সক্রিয়ভাবে কাজটা করছেন। আর ঠিক যখনই এটাকে পরিবর্তন করে বলা হচ্ছে দ্য বেল হ্যাড বিন পুলড বাই দ্য কন্ডাক্টর, বা ঘণ্টিটি কন্ডাক্টরের দ্বারা বাজানো হয়েছিল, তখন এটি হয়ে যাচ্ছে প্যাসিভ ভয়েস। সহজ কথায় মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে কর্তা সবসময় সক্রিয় থাকে, আর প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায়।
ব্যাকরণের পর আমরা চলে আসছি কম্পোজিশন বা রাইটিং স্কিল অংশে। এখানে প্রসেস রাইটিং বা কোনো কিছু তৈরি করার পদ্ধতি কিভাবে লিখতে হয় তা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। যেমন ধরুন ময়লা জামাকাপড় কাচার পদ্ধতি। প্রথমে বালতিতে জল নেওয়া হয়, তারপর তাতে ডিটারজেন্ট মেশানো হয়। এরপর ময়লা জামাকাপড় অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হয়। তারপর সেগুলো ভালোভাবে ঘষে কাচতে হয়, পরিষ্কার জলে ধুয়ে শুকাতে হয় এবং সবশেষে ভাঁজ করে ইস্ত্রি করতে হয়। এই ধরনের প্যারাগ্রাফ লেখার সময় অ্যাট ফার্স্ট, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি এর মতো লিঙ্কার বা লিঙ্কার্স ব্যবহার করতে হয় এবং পুরোটা প্যাসিভ ভয়েসে লিখলে লেখাটা একেবারে নিখুঁত হয়। ঠিক একইভাবে কমলা লেবুর রস বা অরেঞ্জ জুস তৈরির ধাপগুলো অনুসরণ করা যায়। প্রথমে বাজার থেকে তাজা কমলা লেবু কিনতে হবে। তারপর সেগুলো বাছাই করে পচাগুলো বাদ দিতে হবে। এরপর পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে জুসারে দিয়ে রস বের করতে হবে। স্বাদমতো চিনি মিশিয়ে বোতলে ভরে সিল করলেই কমলালেবুর রস একেবারে তৈরি। ওই একই নিয়মে পরপর ধাপে ধাপে লিঙ্কার ব্যবহার করে এবং প্যাসিভ ভয়েস প্রয়োগ করে খুব সহজেই এই পুরো প্যারাগ্রাফটি লিখে ফেলা যাবে। তাহলে আজকের এই চমৎকার আলোচনা থেকে আমরা ঠিক কী শিখলাম? নিয়মকানুন মানুষের সুবিধার জন্যই তৈরি, তাই নিয়ম প্রয়োগের সময় সাধারণ জ্ঞান এবং মানবিকতা বা এমপ্যাথি বজায় রাখা অত্যন্ত জরুরি। অন্ধের মতো নিয়ম মানতে গিয়ে কাউকে যেন বিপদে ফেলা না হয়, সেটাই হলো অল অ্যাবাউট এ ডগ গল্পের মূল শিক্ষা। এই পুরো এক্সপ্লেনারটি ভালো লাগলে প্রচুর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিন্তু বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের চারপাশের দৈনন্দিন জীবনে এমন আর কি কি নিয়ম আছে যেগুলো আক্ষরিকভাবে পালনের চেয়ে সামান্য শিথিল করলেই মানুষের অনেক বেশি উপকার হয়? একবার ভাবুন তো।